students, welcome to my channel Science Trick. In the previous classes we have already discussed about chapter 5, the fundamental unit of life. So today we are going to discuss about the exercises that is present in the chapter. আজকে আমরা যে এক্সারসাইজের যে কোয়েশ্চেনস গুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করে নেব এবং এক্সারসাইজ গুলো সলভ করে তোমাদের দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? Make a comparison and write down the ways in which the plant cells are different from the animal cells. তার মানে বেসিক্যালি অ্যানিমাল সেল এবং প্লান্ট সেল এই দুটোর মধ্যে দেখো ডিফারেন্সটা তোমাদের জানতে চেয়েছে। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে আমরা যদি দেখি এখানে আমি তোমাদের জন্য একদম সুন্দরভাবে কোয়েশ্চেন আনসারগুলো সলভ করেছি। তোমরা এটাকে দরকার পড়লে পরবর্তী ক্ষেত্রে কপিও করে নিতে পারবে। তো ফার্স্ট দেখো, অ্যানিমাল সেলস আর জেনারেলি স্মল ইন সাইজ whereas the plant cells are usually larger than the animal cells. এটা একদম সিম্পল বোঝাই যাচ্ছে। In case of animal cell the cell wall is absent whereas in plant cell এর ক্ষেত্রে কিন্তু সেল ওয়ালটা প্রেজেন্ট থাকে। The plastids are absent in animal cell whereas plastids are present in plant cells. তার জন্য প্লাস্টিড থাকার জন্য কিন্তু তারা ফটোসিনথেসিস করতে পারে এবং নিজেদের ফুড প্রিপেয়ার করতে পারে প্লান্ট সেলস। In case of animal cells the cell membrane is present whereas plant cell এ যদি আমরা দেখি cell wall surrounds the cell membrane. তার মানে কি both cell wall and cell membrane are present. তারপরে ফিফথ পয়েন্ট কি, vacuoles are comparatively smaller in size whereas vacuoles are larger in size. vacuoles কি, vacuoles এক রকমের সেল অর্গানেলস, আমরা আগে পড়ে এসেছি। তার মানে এটা স্মল ইন সাইজে থাকে, এটা লার্জ ইন সাইজ থাকে ইন কেস অফ প্লান্ট সেলস। এরপরে আমরা যদি চলে যাই কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে, হাউ ইজ আ প্রোক্যারিওটিক সেল ডিফারেন্ট ফ্রম আ ইউক্যারিওটিক সেল। তার মানে বেসিক্যালি প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের মধ্যে একটা ডিফারেন্স জানতে চেয়েছে। চলো দেখে নেওয়া যাক। নাম্বার 1 পয়েন্ট কি, দ্য প্রোক্যারিওটস ডোন্ট হ্যাভ আ ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস। তার মানে ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস থাকে না। whereas eukaryotes এ যদি আমরা যাই they have a well organized nucleus. It means that they have nuclear membrane and other organelles which is also referred to as a well organized nucleus. তাহলে যদি 2 নম্বর পয়েন্ট 2 তে আসি, দেখো সেটারই কন্টিনিউয়েশন এটাই আছে যে in case of prokaryotes they don't have any nuclear membrane, সেই জন্যই কিন্তু তারা নট ওয়েল অর্গানাইজড। তার এক্সাম্পল কি হতে পারে প্রোক্যারিওটসে? ব্যাকটেরিয়া হতে পারে, ব্লু গ্রিন অ্যালগি হতে পারে। আর যদি ইউক্যারিওটসে আসি they have a nuclear membrane, তাই জন্যই তারা ওয়েল অর্গানাইজ। তার এক্সাম্পল হতে পারে অ্যামিবা, অনিয়ন সেল এক্সেট্রা। তারপরে কি 3 নম্বর পয়েন্টস আমরা যদি দেখি, নাম্বার 3 পয়েন্ট, দ্য সাইজ অফ দ্য সেল ইজ স্মল দ্যাট ইজ 1 to 10 মাইক্রনস whereas in eukaryotic cell the size of the cell is large that is 5 to 100 micron, মানে কম্পারেটিভলি অনেক বড়। নাম্বার 4 পয়েন্ট, the nucleus region is without a nuclear membrane and so it is called a nucleoid. Since the nucleus is devoid of nuclear membrane so it is called nucleoid. এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেক সময় কোয়েশ্চেন আসে। নাম্বার 4 পয়েন্ট যদি ইউক্যারিওটিক ক্ষেত্রে দেখি, দ্য নিউক্লিয়াস রিজিয়ন ইজ ওয়েল ডিফাইন্ড এরিয়া সারাউন্ডেড বাই এ নিউক্লিয়ার মেমব্রেন। তার মানে এদের ডেফিনিট নিউক্লিয়ার মেমব্রেন থাকে। প্রোক্যারিওটসের ক্ষেত্রে যদি দেখি আ সিঙ্গেল ক্রোমোজোম ইজ প্রেজেন্ট, ইউক্যারিওটসের ক্ষেত্রে মোর দ্যান 1 ক্রোমোজোম ইজ প্রেজেন্ট। আর 6 নাম্বার পয়েন্টস কি, মেমব্রেন বাউন্ড অর্গানেলস আর অ্যাবসেন্ট প্রোক্যারিওটসে whereas ইউক্যারিওটসে কিন্তু আমরা মেমব্রেন বাউন্ড অর্গানেলস প্রেজেন্ট। আমরা আগেই দেখেছি যেমন নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, সেরকমই আদার অর্গানেলসগুলোর ক্ষেত্রেও হয়তো কোনো মেমব্রেন থাকতে পারে, সেই জন্যই মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল ইজ প্রেজেন্ট। তাহলে এই হলো মোটামুটি 6টা পয়েন্ট যেটা তোমরা ডিফারেন্স হিসেবে দিতে পারো। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি কি নাম্বার 3rd কোয়েশ্চেন কি ছিল, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য প্লাজমা মেমব্রেন রাপচার্স অর ব্রেকডাউন। তাহলে অ্যান্সার কি হবে, the rupture or breakdown of cell's plasma membrane indicates that cell is damaged and in such condition the lysosomes of the damaged cell may burst and the digestive enzyme present inside those lysosomes would digest their own cell. This will result to the death of the cell. তার মানে আমরা কি জানি, অলরেডি আমরা পড়ে এসেছি যে লাইজোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ অফ আ সেল। তাহলে যখন আমাদের একটা সেলের যদি প্লাজমা মেমব্রেনটা রাপচার হয়ে যায় তখন তার ভেতরে যে লাইজোজোমস আছে সেই লাইজোজোমসটাও তাহলে বাস্ট হবে এবং বাস্ট হলে কি তার ভেতরে যে ডাইজেস্টিভ এনজাইমসগুলো থাকছে সেগুলো বেরিয়ে আসবে এবং সেই ডাইজেস্টিভ এনজাইমস কী করবে, তোমার তার নিজের যে ভেতরে যে আর বাকি অর্গানেলস আছে সেগুলোকে ডাইজেস্ট করতে শুরু করবে অ্যান্ড আলটিমেটলি ইট উইল রেজাল্ট ইন দ্য ডেথ অফ দ্য সেল। সো lysosome is sometimes also mentioned as the suicidal bag of a cell because it lead to the destruction of its own cell. তো এটার কিন্তু একটা অ্যাডভান্টেজও আছে। অনেক সময় যখন আমাদের সেলসগুলো কোনো আমরা যখন কোনো ভাইরাল ডিজিজ এফেক্টেড হই বা কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ এফেক্টেড হই তখন কিন্তু আমাদের যে এফেক্টেড সেলস থাকে সেই এফেক্টেড সেলসটাকে নিজেকে অনেক সময় সেলস সিগন্যালস আসে এবং সেই সিগন্যালের ফলে সেল কিন্তু নিজেকে সেলফ ডিস্ট্রয় করে। সেই সময় কিন্তু এই লাইজোজোম সেই সেলটাকে ডিস্ট্রয় করে সেই ভাইরাল ইনফেকশনটাকে বাকি সেলসগুলো স্প্রেড হওয়া থেকে বাঁচায়। এটা আমাদের অনেক উঁচু ক্লাসে যখন আমরা যাব, ইমিউনোলজি যখন আমরা পড়ি ক্লাস 11-12 বা তারও ওপরে,
তখন এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ি বা পড়তে পারি পরবর্তী ক্ষেত্রে, তো এগুলো তখন থাকে আর কি। একটু ছোটো করে বলে দিলাম যেহেতু তোমাদের জিনিসটা আজকে ডিসকাস করলাম। আচ্ছা, নাম্বার 4 কী হচ্ছে, হোয়াট উড হ্যাপেন টু দ্য লাইফ অফ আ সেল ইফ দেয়ার ওয়াজ নো গলগি অ্যাপারেটাস। তার মানে কি, যদি কোনো গলগি অ্যাপারেটাস না থাকে তাহলে কি হবে একটা সেলে? The function of Golgi apparatus includes storage, modification and packaging of products in the vesicles. If there was no Golgi apparatus for a cell, then all sort of storage, modification, packaging and dispatch of materials within and outside the cell would be impossible. তার মানে কি, গলগি অ্যাপারেটাস আমরা জানি মেইনলি কী করে, তারা একটা স্টোরেজ ব্যাগ হিসাবে ইউজ করে যার মধ্যে সমস্ত সেলসের কিন্তু যে মানে সেলসের যে সমস্ত জিনিস আইটেমসগুলো থাকে, মেটেরিয়ালসগুলো থাকে, সেগুলো কিন্তু স্টোর থাকে এবং পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে আদার অর্গানেলস বা আদার পার্টসগুলোতে সেগুলো কিন্তু ডিসপ্যাচড হয়। তো গলগি যদি অ্যাপারেটাস না থাকে তাহলে সেই স্টোরেজ ইউনিটটা থাকবে না, এবং স্টোরেজ ইউনিট না থাকলে কিন্তু আলটিমেটলি এই পুরো ওয়ার্কগুলো যে ডিসপ্যাচগুলো বা তার থেকে প্যাকেজিংগুলো যেগুলো পাঠানো হয় সেই কোনোটাই পসিবল হবে না, অ্যান্ড আলটিমেটলি তার মানে কি সেলের ফাংশনসটাও প্রপারলি হবে না। তো অল দিস সেল অর্গানেলস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ফাংশনিং অফ আ নর্মাল সেল। তারপরে কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ অর্গানেল ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল অ্যান্ড ওয়াই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আজকে আমরা যখন পড়াশোনা করেছি তখনও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, পরীক্ষায় আসতো এবং তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে কোন অর্গানেলকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। আমরা জানি খুব কমনলি মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, অ্যান্ড ওয়াই এইটা তোমাদের কাছে জানতে চাইবে, তাহলে চলো উত্তরটা দেখে নিই। বিকজ ইট রিলিজেস এনার্জি রিকোয়ার্ড ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য লাইফ. Mitochondria release ATP, adenosine triphosphate molecules, which is also known as the energy currency of the cell. The body uses energy stored in ATP for making new chemical compounds and for mechanical work. তার মানে কি, এই মাইটোকন্ড্রিয়া যে সেল অর্গানেলসটা থাকে আমাদের, সেটা কিন্তু আমাদের বলা হয় যে পাওয়ার হাউস অফ দ্য সেল। মানে আমরা আমরা যে মুভমেন্ট করি, লোকোমোশন করি, আমরা হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, কথা বলছি, বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো হয় সেই অ্যাক্টিভিটির জন্য আমাদের এনার্জি লাগে। সেই এনার্জি তো আর শরীরের মধ্যে আমরা নর্মালি গ্লুকোজ ফর্মে পাই না, সেগুলো আমাদের কি হয়, সেলস যখন সেগুলোকে রিলিজ করে তখন সে কীভাবে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই ফর্মে কিন্তু এই মলিকিউলসগুলোকে রিলিজ করে যেগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে স্টোর থাকে। সেই এটিপিটাই কিন্তু স্টোর থাকে বা প্রডিউস করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাই জন্য এইটা খুব ইম্পর্টেন্ট একটা সেল অর্গানেলস। এই যে দ্য বডি ইউজেস দিস, এই যে স্টোরড এনার্জি বা এটিপিটা থাকে সেটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আমাদের মেকানিক্যাল ওয়ার্ক এবং যে বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ডস মানে হরমোনস, আমাদের শরীরের মধ্যে এনজাইমস, বিভিন্ন রকম যেগুলো আমাদের সিক্রেশনস হয় সেগুলোরও কিন্তু প্রোডাকশানে হেল্প করে। সো দিস কোয়েশ্চেন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। তো এরপরে চলে যায় হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 ছিল, এরপর আমাদের এটা 4, হ্যাঁ এটা 5 নম্বর কোয়েশ্চেন ছিল। আচ্ছা, 6 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের একটু আমি দেখে নিচ্ছি। 6 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের ছিল, ওয়াই ডু দ্য লিপিডস অ্যান্ড প্রোটিন কনস্টিটিউটিং দ্য সেল মেমব্রেন গেট সিনথেসাইজড। এইটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি নেক্সটে, আমি এটা হয়তো স্কিপ করে গেছিলাম। আমরা 7-এ চলে যাচ্ছি, আমি পরে এটা ডিসকাস করে দিচ্ছি। হাউ ডাজ অ্যান অ্যামিবা অবটেন ইটস ফুড, এটা হচ্ছে নাম্বার 7 কোয়েশ্চেন। এটা দেখে নাও কি অ্যান্সার। Through the process of endocytosis, an amoeba obtain its food. As its cell membrane is flexible enough, food particles are engulfed, forming a food vacuole girdling it, which is assisted by the pseudopodium. Amoeba secretes digestive enzymes to bring about digestion of the engulfed particles once the food is trapped. তার মানে কী বলছে, অ্যামিবা কী করে, অ্যামিবা হচ্ছে আমরা দেখলাম আমরা আগেই যখন ডিসকাস করলাম, অ্যামিবা কিন্তু আসে আমাদের ইউক্যারিওটিক সেলসের মধ্যে। তাহলে সেই অ্যামিবা যখন বলছে যে তারা কীভাবে ফুডকে কিন্তু অ্যাকোয়ার করে, এখানে দেখো আগেই আমরা যখন ডিসকাস করেছিলাম অ্যামিবা লেখা ছিল, যেটা হচ্ছে ইউক্যারিওটিক সেলস। তাহলে কী বলছে, থ্রু দ্য প্রসেস অফ এন্ডোসাইটোসিস তারা কিন্তু এই ফুডটাকে এনগালফ করে। অ্যাজ ইট সেল মেমব্রেন ইজ ফ্লেক্সিবল এনাফ, ফুড পার্টিকেলস আর এনগালফ। তার মানে তার সেল মেমব্রেন যেহেতু যথেষ্ট ফ্লেক্সিবল, তার মধ্যে কী হয়, টোটাল ফুডটাকে সে কিন্তু এনগালফ করে নেয়, ফর্মিং আ ফুড ভ্যাকিউল গার্ডলিং ইট, উইচ ইজ অ্যাসিস্টেড বাই দ্য সিউডোপোডিয়া। তার মধ্যে কি সিউডোপোডিয়া মানে হচ্ছে তার মুভমেন্ট লোকোমোশনের জন্য এই সিউডোপোডিয়া একটা অর্গান যেটা হেল্প করে। তার মানে সে টোটাল ফুডটাকে এনগালফ করে নেয় এবং সেটা তার এই ফুড ভ্যাকিউলের মধ্যে স্টোর থাকে, এবং সেটাকে কি করে, মানে সেটার মধ্যে মুভমেন্ট লোকোমোশনের যে হেল্প করে সিউডোপোডিয়া, সেটাও কিন্তু অ্যাসিস্ট করে এই টোটাল এনগালফ প্রসেসটা।
এবং তারপরে কি হয়, অ্যামিবা সিক্রেট সাম ডাইজেস্টিভ এনজাইম টু ব্রিং অ্যাবাউট ডাইজেশন অফ দ্য এনগালফ পার্টিকেলস ওয়ান দ্য ফুড ইজ ট্র্যাপড। তার মানে ভেতরে যখন ফুডটাকে ওরা মানে ডাইরেক্ট এনগালফের পর যখন ফুডটাকে ওয়ান্স ট্র্যাপড করে নিল, তখন কি হয়, ওর ভেতরে বিভিন্ন স্ট্রং ডাইজেস্টিভ এনজাইমস থাকে। সেই ডাইজেস্টিভ এনজাইমসগুলো কিন্তু সেই যে ফুড পার্টিকেলসটাকে বা এনগালফ যে পার্টিকেলটা তাকে কিন্তু মানে ডাইজেশন এই এনজাইমসগুলো ব্রেকডাউন করে দেয়। ব্রেকডাউন করে কি স্মলার মানে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে স্মলার কম্পাউন্ডসে ব্রেক করে তারপর সেটা ডাইজেস্ট হয়ে যায়। তো এই হলো কিন্তু অ্যামিবার মানে ফুড এনগালফের প্রসেস। আচ্ছা, এরপর কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ অসমোসিস? এটাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। অসমোসিস অ্যান্ড ডিফিউশন এই দুটো কোয়েশ্চেন কিন্তু খুব কমনলি আসে, এটা দেখে নাও কি বলছে। অসমোসিস ইজ দ্য প্রসেস অফ মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউলস ফ্রম আ রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন through a semi-permeable membrane to a region of lower concentration. It can take place only in liquid medium and not in solid or gas. তার মানে কি, অসমোসিস ইজ দ্য প্রসেস অফ মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউলস ফ্রম আ রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন, কোনো একটা হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন মানে যেখানে হয়তো চাপটা বেশি আছে, সেখান থেকে একটা লোয়ার কনসেন্ট্রেশন যেখানে হয়তো ওয়াটারের চাপটা কম আছে, বাট এটা সাধারণত কী হয়, যেহেতু লিকুইড মিডিয়ামেই হয় সেই জন্য ওয়াটার দিয়ে উদাহরণটা দিচ্ছি। থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন, মানে সেই মেমব্রেনটা সেমি পারমিয়েবল কাকে বলে, যে মেমব্রেনটা কিছু মানে আইটেমসকে পাস করতে দেবে। মানে এখানে কিন্তু মানে পারমিয়েবল, সেমি পারমিয়েবল এবং সিলেক্টিভ পারমিয়েবল, 3 রকমের পারমিয়েবল হয়। সেমি পারমিয়েবল মানে হচ্ছে যারা মানে পার্শিয়ালি পাস করতে দেয়। সিলেক্টিভ পারমিয়েবল মানে হচ্ছে এমন যে জিনিস যারা হচ্ছে কিছু জিনিসকে পাস করতে দেবে, কিছু জিনিসকে পাস করতে দেবে। আর পারমিয়েবল হচ্ছে যারা সব কিছু জিনিসকেই তার মধ্যে দিয়ে পাস করতে দেবে। তার মানে কি, একটা হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন, ইট ক্যান টেক্স প্লেস ইন, শুধু তাই জন্যই বললাম যে লিকুইড মিডিয়াম যেটা সেখানেই শুধু হয়, কিন্তু সলিড বা গ্যাস মিডিয়ামে কিন্তু অসমোসিস প্রসেস আমরা দেখতে পাই না। এরপরে কি, তোমরা জানো যে 9 নাম্বার কোয়েশ্চেন যেটা আছে সেটা কিন্তু একটা তোমাদের অ্যাক্টিভিটি ছিল যে ক্যারি আউট দ্য ফলোয়িং অসমোসিস এক্সপেরিমেন্ট, টেক 4 peeled potato halves and squeeze each one of it to make potato cups. One of these potato cups should be made from a boiled potato. Put each potato cup in a trough containing water. Now keep cup A empty. Put 1 teaspoon sugar in cup B. Put 1 teaspoon salt in cup C. Put 1 teaspoon sugar in the boiled potato cup D. Keep this for 2 hours, then observe the 4 potato cups and answer the following. Explain why water gathers in the hollowed portion of B and C. Why is potato A necessary for the experiment? Explain why water does not gather in the hollowed out portion of A and D. এই যে কোয়েশ্চেনটা অ্যাক্টিভিটির, এটা কিন্তু মেনলি অসমোসিস ডিফিউশন পোর্শনেরই কোয়েশ্চেন। যদি ঠিকঠাকভাবে দেখো, এটা কিন্তু তোমরা ডেসক্রিপশন তোমাদের বইতে একদম প্রথমের দিকেই এটা একদম ডায়াগ্রাম করে পেজ নাম্বার আমি যদি দেখি, পেজের প্রথম দিকেই অ্যাক্টিভিটিতেই এটা দেওয়া আছে। এটা একদম বেসিক অসমোসিস ডিফিউশনেরই কোয়েশ্চেন, যে যেখানে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন মুভমেন্ট হচ্ছে আমাদের থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন ওয়াটার মলিকিউলসে। এর জন্যই কিন্তু একটা জায়গা থেকে একটা, ওই যেটা বলছে না যে কেন একটা পটেটো যেটার মধ্যে মানে ভেতরে ঢুকে কনসেন্ট্রেশনটা বেড়ে গেল, তখন সেটা কি হবে, একটা হলর পটেটো, তার মধ্যে যখন হয়তো হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের মধ্যে হয় বা লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন যখন সেই ওয়াটার মলিকিউলস ঢুকে যাবে তখন সেটা সোয়েলিং হয়ে যাবে। আবার হতে পারে যেটার ভেতরে হয়তো কিছু ওয়াটার মলিকিউলস ছিল, সেই ওয়াটার মলিকিউলসটা যখন সেই ভেতরে হায়ার কনসেন্ট্রেশন থেকে বাইরে যদি লোয়ার কনসেন্ট্রেশন থাকে সেখানে যদি মুভ করে যায়, তখন কি হবে, তখন কিন্তু ভেতরটা সোয়েলিং হয়ে যাবে। তো বেসিক্যালি কোয়েশ্চেন নাম্বার 9টা কিন্তু একটা অ্যাক্টিভিটি যেটা তোমরা নিজেরা ফিল আপ করবে, এবং সেই অ্যাক্টিভিটিটা কিন্তু মেনলি অসমোসিস ডিফিউশন প্রসেসটাকেই বোঝাতে চেয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 10 কোয়েশ্চেন কি, হুইচ টাইপ অফ সেল ডিভিশন ইজ রিকোয়ার্ড ফর গ্রোথ অ্যান্ড রিপেয়ার অফ বডি অ্যান্ড হুইচ টাইপ ইজ ইনভলভড ইন দ্য ফর্মেশন অফ গ্যামেটস। খুব ইম্পর্টেন্ট। এবং লাস্টের একদম অ্যাক্টিভিটি যেটা আমরা জানি যে মাইটোসিস মিওসিস প্রসেসটাকেই মেনলি উল্লেখ করেছে। তাহলে কি ফার্স্ট পোর্শনটা কি বলছে, হুইচ টাইপ অফ সেল ডিভিশন ইজ রিকোয়ার্ড ফর গ্রোথ। তাহলে আমরা জানি দ্য প্রসেস অফ সেল ডিভিশন বাই উইচ মোস্ট অফ দ্য সেল ডিভাইড ফর গ্রোথ ইজ কল্ড মাইটোসিস। তার মানে ফর গ্রোথের জন্য যে টাইপ অফ সেল ডিভিশন লাগে দ্যাট ইজ কল্ড মাইটোসিস। ইট প্রডিউসেস ডটার সেলস ফ্রম আ মাদার সেলস which helps in growth and repair of the tissues. And which type of cell is involved in formation of gametes, এটা যদি দেখি তাহলে that is meiosis. Meiosis is involved in the formation of gametes which after fertilization give rise to offsprings. তার মানে meiosis is the process যেটা গ্যামেট ফর্মেশনে হেল্প করে অ্যান্ড ইট গিভ রাইজ টু ডিফারেন্ট অফস্প্রিংস। তাহলে এই হলো মোটামুটি তোমাদের 10th অ্যাক্টিভিটি। আর নেক্সট পেজে আমি 6 নম্বর কোয়েশ্চেনটা আছে, 6 নম্বর কোয়েশ্চেনটাও তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। চলো, নাম্বার 6 কোয়েশ্চেন যেটা আমরা মিস করে গেছিলাম সেটা ছিল হচ্ছে, হোয়ার ডু দ্য লিপিডস অ্যান্ড প্রোটিন কনস্টিটিউটিং দ্য সেল মেমব্রেন গেট সিনথেসাইজড।
তো এটাও আমরা পড়েছি যে আমাদের মেইনলি কোথায় সিনথেসিস হয়, তোমরা সবাই জানো যে আমাদের কী হয়, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যে আমাদের সেল অর্গানেলসটা আছে সেখানেই কিন্তু আমাদের মেইনলি প্রোটিন অ্যান্ড সিনথেসিস, প্রোটিন অ্যান্ড লিপিড সিনথেসাইজড হয়। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামস কিন্তু দু টাইপের হয়। তাহলে সেইখানে কোথায় কী হয় সেটা আমরা দেখে নিই। অ্যান্সার হবে তাহলে এই কোয়েশ্চেনের, দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হুইচ ইজ RERO বলা হয় তাকে, হ্যাজ পার্টিকেলস কল্ড রাইবোজোমস অ্যাটাচড টু ইট সারফেস। দ্য রাইবোজোমস আর দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। তার মানে কি, রাইবোজোমস যেগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটের মধ্যে থাকে, এটাই কিন্তু মেনলি প্রোটিন সিনথেসিসে হেল্প করে। ওয়ারএস দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটাকে বলা হয় ACR, এটা আমি মিস করে গেছি, এটাকে বলা হয় ACR। এই ACR কী করে, হেল্পস ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ফ্যাট মলিকিউলস অর লিপিড ইম্পর্টেন্ট ফর সেল ফাংশন। তার মানে এই যে বলেছে লিপিডস, তাহলে এই ACR তৈরি করে ফ্যাট এবং লিপিড মলিকিউলস, এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে কিন্তু প্রোটিন সিনথেসিস। এরপরে কী বলছে, সাম অফ দিস প্রোটিনস অ্যান্ড লিপিডস হেল্পস ইন বিল্ডিং দ্য সেল মেমব্রেন। তার মানে কি, এই যে আমাদের যে সেল অর্গানেলসের মানে সেলের যে আউটার সাইডে যে স্ট্রাকচারটা থাকে, যেটাকে আমরা সেল মেমব্রেন বলি, সেই সেল মেমব্রেন তৈরিতেও কিন্তু এই প্রোটিন অ্যান্ড লিপিডসগুলোই লাগে, যেটা কিন্তু প্রডিউস করে আলটিমেটলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দিস প্রসেস ইজ অলসো নোন অ্যাজ মেমব্রেন বায়োজেনেসিস। এটা কিন্তু কোয়েশ্চেন আসে অনেক সময়, হোয়াট ইজ মেমব্রেন বায়োজেনেসিস। তাহলে এই যে দ্য প্রসেস অফ বিল্ডিং প্রোটিন অ্যান্ড লিপিডস ফর বিল্ডিং দ্য সেল মেমব্রেন ইজ অলসো নোন অ্যাজ মেমব্রেন বায়োজেনেসিস। তাহলে এই হলো মোটামুটি আমাদের চ্যাপ্টার 5 ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফের এক্সারসাইজ, যেটা তোমরা আজকে আমরা গো থ্রু করলাম। আশা করছি তোমাদের সবার কাছে কনসেপ্টটা খুব ইজি হয়েছে, মানে তোমরা ইজিলি বুঝতে পেরেছো আমি যেভাবে এক্সপ্লেন করেছি। তো আগামী দিনে আমরা আরও নতুন নতুন চ্যাপ্টারগুলোকে এইভাবে ডিসকাস করবো এবং তার কোয়েশ্চেন আনসারগুলো সলভ করব। যদি আমার এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু করবে, সেভ করবে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। চলো, টাটা।